ঠিক আছে, আমরা তাহলে মোটামুটি একদম ডিরেক্টলি ক্লাসে ঢুকে যাই, সেশনে ঢুকে যাই। যে আজকে মূলত হচ্ছে যে আমার সাথে যাদের আগে মিট হয়নি, সেশন হয়নি, তাদেরকে নিয়েই বসা। এছাড়াও পুরাতনরা থাকলেও থাকতে পারে, কোনো সমস্যা নেই সেটাতে। আমরা ফার্স্টে হচ্ছে এলএলসির বিষয়গুলো বুঝবো, যে আমাদের আসলে বিজনেস করতে গেলে আসলে কি কি ডকুমেন্টেশন লাগবে বা কোনটা কোনটা প্রয়োজন। এরপরে আমরা অ্যামাজনের বিষয়ে চলে যাব, যে অ্যামাজনে আমাদের কিভাবে প্রোডাক্ট রিসার্চ করে বা কোনটা কিভাবে করতে হবে এই বিষয়ে, এবং শিট রেডি করার বিষয়টা সেটাও আমি বলবো আর কি। তো ফার্স্টে দেখেন এলএলসির ব্যাপারটা। এলএলসির বিষয়টা হচ্ছে যে যারা আমাদের এজেন্সি থেকে এলএলসি করেছে তাদের পুরো প্যাকেজই আমি দিয়ে দিয়েছি, এবং তাদের আর বাইরে কিছু লাগবে না। তবে যারা বাইরে থেকে এলএলসি করছেন তাদের ক্ষেত্রে কিছু বিষয় বলে রাখি। যেমন আপনার বিজনেস করতে গেলে যখন আপনি এলএলসি করেন তখন আপনাকে এলএলসি ফরমেশন থাকতে হবে। ফরমেশন মানে দুইটা কাগজ, যেটাকে বলা হয় আর্টিকেল অফ অর্গানাইজেশন আর সার্টিফিকেট অফ ফরমেশন। এইগুলো আসলে এই রেজিস্টার এজেন্টটা মূলত এলএলসি করার আগে হায়ার করা হয়। ইউনিক অ্যাড্রেস থাকে এটার সাথে একটা, যে ইউনিক বিজনেস অ্যাড্রেস মেইল ফরওয়ার্ডিং সার্ভিস থেকে। অর্থাৎ মেইল ফরওয়ার্ডিং সার্ভিসটা কি, আপনার ওই স্টেটে বা আপনার যেখানে ঠিকানাটা কেনা আছে সেই ঠিকানাতে যদি কোনো ফিজিক্যাল পেপার যায় তখন আপনার এজেন্ট সেটা স্ক্যান করে আপনাকে পাঠাই দিবে। ঠিক আছে, তো এটা হচ্ছে ইউনিক বিজনেস অ্যাড্রেসের যে মেইল ফরওয়ার্ডিং সার্ভিস এইটা। আচ্ছা, এরপরে এলএলসি ফরমেশন করলে দুইটা ডকুমেন্টস আসে, সেটা আপনার আর্টিকেল অফ অর্গানাইজেশন আর সার্টিফিকেট অফ ফরমেশন। এরপর পরে আসে হচ্ছে ইআইএন নাম্বার আছে। ইআইএনের সাথে দুইটা লেটার আসতে পারে, একটা লেটার 575 সিপি বা জি লেটার, আর I47 একটা লেটার। তো যে কোনো একটা হইলেই হবে, দুইটাই থাকতে হবে, এটা ম্যান্ডেটরি না। আচ্ছা, এরপরে হচ্ছে আপনার যে এলএলসি করেছেন, এলএলসি করার পরে নির্দিষ্ট একটা সময় থাকে, এলএলসি ফরমেশন করার পরে আপনার কিছুদিন পরে আপনি বিওআই রিপোর্টটা মাস্ট আপনাকে কমপ্লিট করে নিতে হবে। বেনিফিশিয়ারিজ ওনারশিপ ইনফরমেশন যেটা, এটা মাস্ট কমপ্লিট করতে হবে, আদারওয়াইজ আপনাকে জরিমানার সম্মুখীন হইতে হবে। এটা যদি এলএলসি করার পরে 25 দিন বা 30 দিন ওভার হয়ে যায়। হ্যাঁ, ক্ষেত্র বিশেষে এটা বেশিও হয়। আচ্ছা, সেলার পারমিট থাকতে হবে। সেলার পারমিটটা কেন? আমাদের বিক্রির অনুমতি থাকতে হবে স্টেটের এগেনস্টে আমাদের বিক্রির অনুমতি থাকতে হবে। যদিও এলএলসিতে আমরা সমস্ত ইউএসতে বিজনেস করব, কিন্তু আমাদেরকে ওই স্টেট থেকে একটা সেলার পারমিট মাস্ট নিতে হবে। রিসেলার সার্টিফিকেট কেন লাগে? কোনো ব্র্যান্ড বা সাপ্লায়ারের কাছ থেকে যখন আমরা প্রোডাক্ট পারচেস করি, বাইং করি, তখন যেন আমরা আমরা তাদেরকে ট্যাক্স দিব না, কারণ আমাদের রিসেল সার্টিফিকেট আছে। যদি আমাদের রিসেল সার্টিফিকেট থাকে তাহলে আমরা প্রতি 3 মাস পর পর আমাদের স্টেটে আমাদের এলএলসির থ্রুতে আমরা হচ্ছে আমাদের ট্যাক্সটা জিরো রিটার্ন সাবমিট করব। এবং এবং আমাদের সাপ্লায়ারকে এই রিসেল সার্টিফিকেট দেওয়ার উদ্দেশ্য হলো তারা যেন আমাদের থেকে কোনো ধরনের ট্যাক্সটা না কেটে নেয়। হ্যাঁ, এটা হচ্ছে রিসেল সার্টিফিকেটের ক্ষেত্রে কথা আছে, আপনার যদি টেক্সাস এলএলসি হয়, তাহলে আপনার যদি ফ্লোরিডা রিসেল সার্টিফিকেট হয় সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। অনেকের প্রবলেম মনে করতে পারেন যে টেক্সাসে এলএলসি অথচ আমার রিসেল সার্টিফিকেট ফ্লোরিডা, সেক্ষেত্রে কি আমার প্রবলেম হবে? না, কোনো ধরনের প্রবলেম হবে না। টেক্সাসের ক্ষেত্রে আপনি অ্যাজ এ নন রেসিডেন্সিয়াল হিসেবে যদি রিসেল সার্টিফিকেট নিতে যান তাহলে টেক্সাসে আপনাকে $500 বন্ড দিতে হবে। আমি মনে করি না সেটা আসলে কোনো যৌক্তিক বা কোনো যৌক্তিকতা আছে। হ্যাঁ, এটা আপনার ফ্লোরিডা থাকলেও হবে, ফ্লোরিডাতে ফ্রিতে নেওয়া যায় ইজিলি। তো আপনি হচ্ছে এটা রিসেল সার্টিফিকেট নিতে পারবেন। আচ্ছা, ইউএসের একটা ফোন নাম্বার মাস্ট থাকতে হবে। এই ফোন নাম্বারের এগেনস্টে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আপনার অ্যামাজন অ্যাকাউন্ট, এই জিনিসগুলো হইতে হবে। ইউএসের বিজনেস ব্যাঙ্ক যেটা, ইউএসের বিজনেস ব্যাঙ্ক কি, যেমন পেওনিয়ার অ্যাকাউন্ট মাস্ট আন্ডার এলএলসি অ্যাকাউন্ট হইতে হবে। কোনো ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট দিয়ে পারচেসিং বা দেখা গেল সাপ্লায়ারের পেমেন্ট করা অথবা অ্যামাজনের পেমেন্ট করা যাবে না। করলে দেখা গেল পরবর্তীতে সেটা সেকশন 3তেও ইনকোয়ারি হবে যে কেন আপনি ইন্ডিভিজুয়ালভাবে এটা পেমেন্ট করা হয়েছে, তখন আপনাকে ব্যাখ্যা দেওয়া লাগতে পারে। বা আমরা তো আসলে বাঙালিরা যেটা করি, যে আমার কার্ড থেকে হচ্ছে না, আমি এক ভাইরে ডাক দিই যে ভাই আপনি আপনার কার্ড থেকে একটু করে দেন আমাকে। এই জিনিসগুলো কখনোই করা যাবে না, এটা তারা খুব হার্ডলিভাবে ধরবে। সুতরাং আমাদের এলএলসির আন্ডারেই ব্যাংক হইতে হবে, এবং এলএলসি যে বিজনেস নেম আছে সেটার আন্ডারেই হইতে হবে। একটা বিজনেস মেইল লাগবে, যেই মেইলটা দিয়ে আমরা সাপ্লায়ারকে মেসেজ করব বা সাপ্লায়ারকে মেইল পাঠাবো বা ব্র্যান্ডকে মেইল পাঠাবো। এক্ষেত্রে আমাদের একটা বিজনেস মেইল মাস্ট দরকার হবে। একটা ই কমার্স ওয়েবসাইট থাকতে হবে। ই কমার্স ওয়েবসাইটটা এমন না যে আপনাকে
সেটার পেমেন্ট গেটওয়ে লাগাইতে হবে, কিন্তু মাস্ট সেটা যেন দেখতে একটা ই কমার্স ওয়েবসাইটের মতো হয়। দেখতে যেন কোনো সাপ্লায়ার বা ব্র্যান্ড যদি চেক করে আপনার ই কমার্স ওয়েবসাইটটা, তাহলে যেন সে বুঝতে পারে যে না, আপনি আসলে একজন রিয়েল বিজনেসম্যান, আপনি আসলে বিজনেস করেন, আপনার নিজের পার্সোনাল ওয়েবসাইট আছে। ঠিক আছে, এক্ষেত্রে ই কমার্স ওয়েবসাইট মাস্ট লাগবে। আচ্ছা, এরপরে হচ্ছে অ্যামাজন সেলার সেন্টার অ্যাকাউন্ট। অ্যামাজন সেলার সেন্টার অ্যাকাউন্ট অনেকে আসলে নিজের মতো করে পার্সোনালি খুলে বসেন, এই জিনিসটা করা ঠিক হবে না। আপনারা সবসময় চেষ্টা করবেন এলএলসির আন্ডারে অ্যামাজন অ্যাকাউন্টটা ডিরেক্টলি প্রফেশনালভাবেই সেট আপ করার। প্রাথমিক অবস্থায় এটা ইন্ডিভিজুয়ালি সেট আপ করে দেন এটাতে এলএলসি দেওয়া হয়। আচ্ছা, এরপরে যে তিনটা আছে যে আমাদের মেন্টরশিপ নিলে আসলে কি হয়। হোয়াটসঅ্যাপে একটা পেইড গ্রুপে আপনারা যুক্ত হয়েছেন। 24 ঘন্টার ভিতরে আমার যতটুকু সম্ভব আমার দ্বারা আমি সর্বোচ্চ চেষ্টা করি আপনাদের গাইড দেওয়ার জন্য, এবং আপনি আমাকে ইনস্ট্যান্ট কল বা মেসেজ দিলে সাথে সাথে আমি চেষ্টা করি রিপ্লাই দেওয়ার জন্য। সেকশন 3-র ফুল সাপোর্টটা আমাদের পেইড গ্রুপে দেওয়া হয়, কারণ সেকশন 3 একটু আপনার সেন্সিটিভ বিষয়ে বলা চলে। সেকশন 3-তে আপনি প্রিপারেশন নিয়ে গেছেন, এটা খুবই ভালো, কিন্তু প্রিপারেশন বাদে যদি যান, যদি একটা অ্যান্সার দিতে ভুল করেন, ধরেন যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বার জিজ্ঞেস করেছে, আপনি বলতে পারেননি, সেটা ওটা রেড মার্ক করে দেবে। পরবর্তীতে আপনাকে এটা ফ্রডের আন্ডারে ধরে আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দিতে পারে। এই জন্য সেকশন 3টা অনেক ইম্পর্ট্যান্ট একটা বিষয়। ঠিক আছে, সেকশন 3 সবার আসবে, সেটা আপনি প্রেসিডেন্ট হন বা প্রাইম মিনিস্টার হন, যেই হন আপনার সেকশন 3 অবশ্যই আসবে। এবং সেকশন 3তে মূলত 30 to 45 মিনিট একটা ইন্টারভিউ হয়, ভিডিও কল ভেরিফিকেশন, যেখানে একজন অ্যাসোসিয়েট আসে এবং এসে আপনাকে ডিরেক্টলি, আপনি ক্যামেরার সামনে অন ক্যামেরায় থাকেন, ডিরেক্টলি ভিডিও কলে সে আপনাকে বিভিন্ন বিষয় জিজ্ঞেস করে, যেমন আপনার পাসপোর্ট, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আপনার এলএলসি কীভাবে করছেন, বিস্তারিত এই সমস্ত বিষয়গুলো। তো এলএলসি করার ক্ষেত্রে এই সমস্ত বিষয়গুলো খেয়াল রাখবেন। অ্যামাজন অ্যাকাউন্টে সেকশন 3 যে কোনো সময় আসতে পারে, সেটা প্রোডাক্ট সেল করার আগেও আসতে পারে, সেল করার মধ্যেও আসতে পারে, সেল করার পরেও আসতে পারে। সেকশন 3 হচ্ছে বিষয়। সেকশন 3 যখন আসে তখন আমি পার্সোনালি প্রত্যেকের সাথে অন সেশন একটা মিটিং করে তাকে এভরিথিং বোঝাই দিই, এবং এখন পর্যন্ত আমাদের সেকশন 3 দিয়ে অনেকেই সাকসেসফুলি কমপ্লিট করেছে। তার মধ্যে আমাদের জেমস ভাই ছিল, রায়ান ভাই ছিল, ইসমাইল ভাই ছিল। ইসমাইল ভাইটা একটু ক্রিটিক্যাল ছিল, তবেও ওনার এক্সপ্লেনেশন অনেক বেশি ছিল আর কি ওনার অ্যাসোসিয়েটকে। তো লাস্টলি ওনারটাও আলহামদুলিল্লাহ ঠিকঠাক হয়েছে। তো আচ্ছা, এরপরে হচ্ছে যে এই হচ্ছে এলএলসি বিষয়ে কথা। প্রশ্ন করতে পারেন চাইলে যে আপনাদের এই এলএলসির এগেনস্টে কারো কোনো প্রশ্ন আছে কিনা, তাহলে দেন আমরা অ্যামাজন পারপাসে চলে যাব। আর এলএলসি সম্পর্কিত, এলএলসির কোনটা ভালো কোনটা খারাপ এই সম্পর্কিত আরও একটা ভিডিও আমি অলরেডি ইউটিউবে আছে, আপনারা চাইলে ওটা দেখতে পারবেন। বিজনেসের কীভাবে বিজনেসের বাজেটগুলো ব্রেকডাউন করবেন এই বিষয়গুলো ওখানে আছে, চাইলে আপনারা ওটাও দেখতে পারবেন। আর এছাড়াও আমাকে পার্সোনাল ইনবক্সে যা যা বাজেট আছে সেই সম্পর্কেও আমাকে জানাইতে পারবেন। তো আপনারা এখন আমাকে চাইলে প্রশ্ন করতে পারেন, আপনাদের জন্য কোনো প্রশ্ন থাকে এই বিষয়ে। হুম, আচ্ছা, বিওআই হচ্ছে বেনিফিশিয়ারিজ ওনারশিপ ইনফরমেশন। এটা হচ্ছে আপনার যে কোম্পানিটা ফরমেশন হয়েছে, হ্যাঁ, এইটা স্টেটকে অবগত করতে হয়, স্টেট একটা ফাইলিং করতে হয়, জাস্ট এতটুকুই, আর কিছু না। আপনারটা এখনও করা হয়নি, আপনারটা আমার মাথায় আছে, আপনারটা করা হয়ে যাবে। ঠিক আছে, আপনার রিসেল সার্টিফিকেট পেয়ে গেছেন, আজকে দিয়ে দিছি, তাই না? আচ্ছা, হ্যাঁ বলেন। সেলার পারমিট হচ্ছে আপনি হোলসেল করলে অবশ্যই আপনাকে সেলার পারমিট নিতে হবে। সেলার পারমিট, এটা টেক্সাসের এগেনস্টে একটা ট্যাক্স পেন নাম্বার হয়। আপনার কোন স্টেটের এলএলসি? আচ্ছা, উইমিংয়ের হইলে সেখান থেকে ডিরেক্টলি একটা সেলার পারমিট ইস্যু হবে। স্টেট একটা চার্জ কাটবে, চার্জ কেটে আপনাকে সেটা একটা সেলার পারমিট ইস্যু করবে। সেলার পারমিটটা মাস্ট লাগবে, কারণ আপনি ওয়েমিংয়ের আন্ডারে রিসেল সার্টিফিকেট পাবেন না, তো আপনাকে সেলার পারমিট দেখায় রিসেল সার্টিফিকেট হিসেবে এটা নিতে হবে। ফর্মে শুধু ইনফরমেশন দেওয়া একটা আছে, আর একটা আছে ডিরেক্টলি, ওইটা হচ্ছে আপনার অফলাইন, হ্যাঁ, যেটা আপনার ফর্মের কথা বলতেছেন, W9 যেটা আর কি। ঠিক আছে, W9 ফর্ম। আর নর্মালি হচ্ছে ওয়েমিংয়ের ক্ষেত্রে $1,00,000 সেল না করলে রিসেল সার্টিফিকেট দেয় না। তবে এখানে বিভিন্ন মানুষের ভিন্ন ভিন্ন মতামত আছে, তবে আমার ক্ষেত্রে আমার দিক থেকে এটা বলা আর কি। ঠিক আছে, তবে আপনি সেলার পারমিট অবশ্যই নেবেন এখানে। আচ্ছা, আর কারোর প্রশ্ন আছে এই বিষয়ে? সাকিব ভাই, তারপরে সাকিব ভাইয়ের প্রশ্ন আছে? আচ্ছা, আপনি বিষয়গুলো বুঝছেন।
আচ্ছা, মোটামুটি এখানে মনে হয় সবারই বিভিন্ন জায়গার এলএলসি আছে, যেমন টেক্সাস, ওয়েমিং, ফ্লোরিডা। সাকিব ভাইয়ের মনে হয় ফ্লোরিডা না? আচ্ছা, ফ্লোরিডার এগেনস্টেও থাকবে আর কি, সব জায়গারই থাকবে। আচ্ছা, তাহলে আমাদের এলএলসির বিষয়টা মোটামুটি ক্লিয়ার হইল। আচ্ছা, এবার বাজেটের বিষয়ে আমি একটু কথা বলি। হ্যাঁ, ইনভেস্টমেন্টের বিষয়ে যদিও এখানেই বলে দিই কথা, তাহলে অনেকের বুঝতে সুবিধা হবে। ইনভেস্টমেন্ট, আচ্ছা, ইনভেস্টমেন্টের বিষয়টা হচ্ছে নর্মালি যদি কেউ বলে যে আপনি $200 নিয়ে শুরু করতে পারবেন, $400 নিয়ে শুরু করতে পারবেন, বা $500 নিয়ে শুরু করতে পারবেন, এটা আসলে ভুল কথা। কখনোই আপনি 200, 400, 500 ডলার নিয়ে বিজনেস শুরু করতে পারবেন না। কেন পারবেন না? কারণ প্রত্যেকটা ব্র্যান্ডের এমওকিউ আছে, মিনিমাম অর্ডার কোয়ান্টিটি। প্রত্যেকটা ব্র্যান্ডের একটা মিনিমাম অর্ডার কোয়ান্টিটি আছে, যেটা হচ্ছে এমওকিউ। এই এমওকিউ যা হবে তা আপনাকে ফুলফিল করতে হবে। তবে যদি ব্র্যান্ডের এমওকিউ বেশি হয়, সেক্ষেত্রে ব্র্যান্ড আপনাকে সুযোগ দিতে পারে তার 50% নেয়ার, তবে সেটা ব্র্যান্ড অ্যাকসেপ্ট করলে তারপরে, যদি না করে তাহলে তো নাই। এখন ব্র্যান্ডের এমওকিউ সচরাচর কত হয়? নর্মালি অন এভারেজ আমরা যেটা দেখছি, আমার নিজের ক্ষেত্রেও আমার যেটা সবসময় সব চোখে পড়েছে, মিনিমাম $1000 ব্র্যান্ডের এমওকিউ হয়। হ্যাঁ, মিনিমাম $1000 প্রোডাক্ট ব্র্যান্ড থেকে কিনতে হয়। বা এর নিচেও ছোটো ছোটো ব্র্যান্ড আছে যারা $500, $700 প্রোডাক্ট দেয়। কিন্তু আপনি যদি $500 প্রোডাক্ট নেন, তাহলে আপনার তো অন্য সাইডে আপনার খরচ পোষাইতে হবে। অ্যামাজনের প্রত্যেক মাসে $40 করে দিতে হয়, আপনার শিপিং চার্জ আছে, এভরিথিং আপনার খরচ পোষাবে কিনা সেটা নিয়ে তখন ক্যালকুলেশন করলে বোঝা যাবে যে আসলে এটা নিয়ে আপনি প্রফিটেবল হবেন কি হবেন না। সুতরাং আমরা ইনিশিয়ালি বলতে পারি যে আমাদের মিনিমাম $1000 বাজেট থাকতে হবে, এর বাহিরেও থাকতে পারে। এটা হচ্ছে শুধু প্রোডাক্ট পারপাসে, $1000, $2000, $3000। তবে বর্তমান প্রেক্ষাপটে $1000 ব্র্যান্ডগুলোতে প্রফিট খুব কম থাকে, না থাকে বললেও মানে এরকম মানে ঠিক হবে এরকম বিষয়টা থাকে। $1000-এও থাকে, তবে খুবই রেয়ার। তবে এখন যেটা দেখা যায় যে $2000 বা $3000 প্রোডাক্ট কিনলে ভালো প্রফিট থাকে। যেমন আমাদের জেমস ভাই শিপমেন্ট দিয়েছে, ওনার প্রায় প্রতি প্রোডাক্টে প্রফিট ছিল মনে হয় যে $13 মতো করে কি $12, অন এভারেজ $2200 মতো শিপমেন্ট দিয়েছে। ওনার প্রোডাক্ট আমার ওয়্যার হাউসে আছে এখন। আচ্ছা, ইনভেস্টমেন্টের বিষয়ে আশা করি ক্লিয়ার হয়েছেন। শুধু প্রোডাক্ট পারপাসেই বাজেট থাকতে হবে $1000 বা $2000। আর এলএলসি কস্ট বা বিজনেস ফরমেশন কস্ট এগুলো সম্পূর্ণ আলাদা। তো অন এভারেজ আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে ভাই টোটাল বাজেট কত থাকা লাগবে, তাহলে আমি ডিরেক্টলি বলি যে ভাই মিনিমাম 2500, 3000, 4000, এর নিচে নিয়ে নামাটা আসলে কখনোই ঠিক না। এর নিচে আপনার দেখা গেল যে বাজেট মাস্ট জোগাড় করে নামতে হবে। এখন এখানে কথা হচ্ছে যে ভাই সব কি ইনভেস্ট একসাথে লাগবে? না, সব ইনভেস্ট একসাথে লাগবে না। আপনার এলএলসি ডকুমেন্ট হইতে 2 মাস সময় লাগে বা 1.5 মাস সময় লাগে, তাই না? এর মধ্যে আপনি দেখা গেলো ইনভেন্টরি টাকাও আস্তে আস্তে গুছাইতে পারেন, তবে বাজেট থাকতে হবে। আবার এটা কখনোই চিন্তা করা যায় না, আমাদের একটা ভুল ধারণা আছে যেটা বাংলাদেশের প্রেক্ষাপটে আমি দেখি যে $1000 বা $2000 প্রোডাক্ট শিপমেন্ট দিয়ে অনেকে আমরা মানে $1,000,000 সেলের চিন্তা করি। এটা বাস্তবতা কখনোই এরকম না। $1000 শিপমেন্ট দিয়ে কখনোই $1,000,000 সেল করা যায় না, যেটা আসলে বিভিন্ন কোর্স প্রমোটররা বা যারা কোর্স করায়, বিভিন্ন বড় বড় ব্যক্তি বুজুর্গরা আছে, এরা আসলে বিভিন্ন রকম কিছু দেখায়, আপনারাও দেখেন যে $1,000,000 সেল করতেছে, কিন্তু তার $1,000,000 সেলের এগেনস্টে অবশ্যই তার $1,000,000 ইনভেস্ট আছে, তাইতে সে $1,000,000 ইয়া করতে পারতেছে। 1000, 2000, $5000 নিয়ে কখনো আপনি $1,000,000 ইয়া করতে পারবেন না, স্বাভাবিক। এই হচ্ছে বিষয়, ইনভেস্টমেন্টের বিষয়। এই বিষয়ে আর যদি প্রশ্ন থাকে আমাকে বলতে পারেন ইনভেস্টমেন্টের বিষয়ে। আচ্ছা, আশা করি কারোর প্রশ্ন নাই, আমি নেক্সট স্টেপে গেলাম তাহলে। এলএলসি এবং ইনভেস্টমেন্ট দুইটা বিষয় নিয়ে ক্লিয়ার করলাম। এটার বিষয়ে আরও ডিটেলসে ভিডিও বানানো ছিল আগের, সেটা চাইলেও কেউ গভীর ডিপ নলেজ পাইতে পারেন, যদিও অনেকে মনে হয় ভিডিওটা দেখছেন, যারা দেখেনি দেখতে পারেন। আচ্ছা, এবার আসি অ্যামাজনের বিষয়ে। অ্যামাজন হচ্ছে কি? অ্যামাজন ওয়ার্ল্ডের ভিতরে, ইউএসের ভিতরে সবচেয়ে বড় মার্কেট প্লেসের মধ্যে একটা, এটা আমরা সবাই কমনলি জানি, এটা ঠিক আছে। তবে এবার অ্যামাজনে সেল করা যায় কিভাবে, সেটাও অনেকে জানে। অ্যামাজনের ভিতরে আমি যদি মডেলগুলো বলে দিই আপনাদেরকে, অ্যামাজনে টোটাল দুইটা মডেল আছে। একটা হচ্ছে এফবিএ এবং একটা হচ্ছে এফবিএম।
একটা হচ্ছে এফবিএম। এই এফবি এর এগেনস্টে দুইটা মডেল আছে, এফবি এর এগেনস্টে দুইটা মডেল আছে, একটা হচ্ছে হোলসেল, একটা হচ্ছে হোলসেল, আর একটা হচ্ছে প্রাইভেট লেভেল বা পিএল। হ্যাঁ, তবে আমরা বাঙালিরা এটাকে আবার মাইক্রো প্রাইভেট লেভেল এমপিএল নামেও ডাকি। ঠিক আছে, এই এমপিএল টিএল বলে লাভ নেই, ডিরেক্টলি নাম হচ্ছে প্রাইভেট লেভেল। ঠিক আছে, এই প্রাইভেট লেভেল সম্পর্কে অনেক কমপ্লেক্স বিষয়, প্রাইভেট লেভেল সম্পর্কে এখানে বোঝানোর বিষয় না, আমরা হোলসেল নিয়ে কথা বলতেছি। প্রাইভেট লেভেল যদি স্পেশালি কারো বোঝার দরকার হয় সেক্ষেত্রে আলাদা কথা বলতে হবে। আচ্ছা, হোলসেলের ক্ষেত্রে অ্যামাজন এফবিএ এবং এফবিএম। এফবিএটা কি? ফুলফিলমেন্ট বাই অ্যামাজন, অর্থাৎ আপনি প্যাকেজিং করে অ্যামাজন ওয়্যারহাউসে প্রোডাক্ট পাঠাই দেন, অ্যামাজন সেটা কি করে, সেটা কাস্টমারের যখন অর্ডার আসে তখন তারা এটা শিপ করে দেয় এবং কাস্টমারের বাসায় চলে যায়। এটা হচ্ছে আপনার হোলসেলের বিষয়। আচ্ছা, এফবিএম কি? এফবিএম হচ্ছে ফুলফিলমেন্ট বাই মার্চেন্ট। মার্চেন্ট হচ্ছে নিজের ওয়্যারহাউসে প্রোডাক্ট রাখবে, নিজের ওয়্যারহাউসে প্যাকেজিং করবে, যখন অর্ডার আসবে সেখান থেকে শিপ করবে। তবে আগে একটা বিষয় প্রচলন ছিল যেটা ড্রপ শিপিং টাইপের কথাবার্তা শুনতাম আমরা, বা ড্রপ শিপিং আগে করা গেছে, এখন আর করা যায় না। 2022 সালের দিকে 21 সালের দিকে আমরা নিজেরাও করছি ড্রপ শিপিং, যে দেখা গেল যে হোম ডিপোর্ট বা বিভিন্ন জায়গা থেকে প্রোডাক্ট কিনে আমরা অ্যামাজনে এফবিএম এর মাধ্যমে সেল করছি। তখন এতটা রেজিস্ট্রাক্ট ছিল না। তবে এখন অ্যামাজনের ক্ষেত্রে মাস্ট ব্র্যান্ডের অ্যাপ্রুভাল নিয়ে কাজ করতে হবে, অথবা ব্র্যান্ডের অথরাইজড ডিস্ট্রিবিউটার নিয়ে কাজ করতে হবে। ব্র্যান্ডের অথরাইজড ডিস্ট্রিবিউটার সংক্ষেপে আমি বলি যে ব্র্যান্ড সাজেস্ট ডিস্ট্রিবিউটার বা ব্র্যান্ড অথরাইজড ডিস্ট্রিবিউটার, বিএডি বা বিএসডি বলতে পারেন আপনি। এটা হচ্ছে অ্যামাজনের মডেল। আচ্ছা, অ্যামাজনের মডেলের বিষয় গেলাম, এবার আমরা চলে যাই যে অ্যামাজনের আসলে প্রোডাক্ট রিসার্চ করতে গেলে আমাদের কোন কোন টুলসগুলো প্রয়োজন হয়। ঠিক আছে, আমি দেখাবো এখানে কোন টুলস। অ্যামাজনের প্রোডাক্ট রিসার্চ করতে গেলে আমাদের কোন টুলসের প্রয়োজন হয় বা কোন কোন টুলস আমাদের রাখতে হয়। আচ্ছা, আমি এখান থেকে আমার আরেকটা ট্যাব ওপেন করে নিচ্ছি। আচ্ছা, এই পাশে আছে যদিও। আচ্ছা অ্যামাজনের প্রোডাক্ট রিসার্চের ক্ষেত্রে মাস্ট আমাদের যে ট্যাবগুলো দরকার হবে তার মধ্যে একটা আছে এই ভিপিএন। আপনারা অ্যাড করে রাখবেন, ভিপিএন অন করে আবার কখনো অ্যামাজন অ্যাকাউন্টে ঢুকবেন না। ভিপিএনটা কেন অন করে রাখবেন? কারণ অনেক সময় বিভিন্ন রিসার্চ করার সময় বিভিন্ন ওয়েবসাইট, যেমন আমেরিকান ওয়েবসাইট, আমেরিকার লোক না হলে এটা অ্যালাউ করে না, বা আমেরিকান আইপি না হইলে, তো ওই ইয়াগুলোতে ঢোকার জন্য আপনারা ভিপিএনটা ইউজ করবেন। আচ্ছা, এরপরে হচ্ছে ডিএস অ্যামাজন কুইক ভিউ। যাদের এই এক্সটেনশনগুলো নাই তারা এক্সটেনশন অ্যাড করে ক্রোমে এরকম রেখে দিবেন, এরকম পিন করে ফেলবেন। ঠিক আছে, ডিএস অ্যামাজন কুইক ভিউ। আচ্ছা, এরপরে হচ্ছে যে ইমেল ট্র্যাকারটা আমি ইউজ করি মেনলি আমার অন্য কাজের জন্য, বা আমি কোনো ব্র্যান্ডকে মেইল পাঠাইছি তারা অ্যাকসেপ্ট দেখছে কিনা এই জিনিসটা চেক করা যায় আসলে ইমেল ট্র্যাকার দিয়ে, ইমেল ট্র্যাকার বা মেইল ট্র্যাক এটা দিয়ে। আচ্ছা, এরপরে হচ্ছে আপনার আইপি অ্যালার্ট। আচ্ছা, আইপি অ্যালার্টের কাজ কি? চলেন আমরা আইপি অ্যালার্টের কাজটা একটু দেখে আসি। আইপি অ্যালার্টের একটা কাজ দেখি। এসব প্রোডাক্টগুলো আইপি অ্যালার্ট আছে কি আমি জানি না, তারপর আমি দেখি। আচ্ছা, আইপি অ্যালার্টটা হচ্ছে কি? এই দেখেন, আইপি অ্যালার্ট যদি আপনার এক্সটেনশনটা অ্যাড করা থাকে তাহলে এই জায়গাতে মূলত এরকম দেখাবে যে নো কমপ্লেন ইনফরমেশন। ঠিক আছে, বা নো কমপ্লেন, কোনো কমপ্লেন নাই আগের। আইপি অ্যালার্ট কিভাবে আসে, আইপি অ্যালার্ট নিয়ে যদি একটু বিস্তারিত কথা বলি, যারা অনেকে মনে করেন যে বিভিন্ন র্যান্ডম সাপ্লায়ারের থেকে মাল কিনবো, আমি মাল কিনে অ্যামাজনে সেল করব। ঠিক আছে, আচ্ছা আইপি অ্যালার্টের বিষয়ে একটু কথা বলি। যারা অনেক সময় মনে করে যে বিভিন্ন সাপ্লায়ারের থেকে আমি মাল কিনবো, মাল কিনে সেটা ডিরেক্টলি অ্যামাজনে সেল করব। ঠিক আছে, তো আপনি সাপ্লায়ারের থেকে মাল কিনতেছেন, সাপ্লায়ার হচ্ছে একজন ডিলার বা ডিস্ট্রিবিউটার, তার কাছে আপনি প্রোডাক্ট কিনতে গেলে সে আপনাকে প্রোডাক্ট দিবে অবশ্যই, মাস্ট, কারণ তার তো বিজনেস করতে হবে। কিন্তু
ওই প্রোডাক্ট ওই প্রোডাক্ট বিক্রি করার অনুমতি আপনার কি ব্র্যান্ড দিয়েছে? অবশ্যই না, আপনাকে দেয়নি, কারণ আপনার কাছে কোনো ব্র্যান্ডের পারমিশন নাই বা ব্র্যান্ডের এলওএ বা লেটার অফ অথরাইজেশন নাই। ঠিক আছে, এলওএ বা লেটার অফ অথরাইজেশন নাই। তো আপনার কাছে যখন একটা থাকবে, আপনি র্যান্ডম একটা সাপ্লায়ারের থেকে মাল কিনে এনে এসে অ্যামাজনে দিয়ে দিচ্ছেন, এটা ব্র্যান্ডও আনলক করতে পারবেন কি আমি জানি না, অনেক সময় আনলক করতে পারবেন, অনেক সময় পারবেন না, এটা অ্যাকসেপ্ট করবে না অ্যামাজন। তো সময় খুঁজবে যে আপনার এই প্রোডাক্টটা সোর্সিং এর বিষয়ে আসছেন, এটা অথেন্টিসিটি কি আপনার। নর্মালি আপনারা বাংলাদেশের প্রেক্ষাপট যদি আমি দিয়ে বোঝানোর চেষ্টা করি, যে ধরেন যে আমি অ্যাজ এ সাপ্লায়ার, আমি ধরেন যে ডাব কোম্পানির প্রোডাক্ট বিক্রি করি, কিন্তু ডাব কোম্পানির প্রোডাক্ট আমি কোন জায়গা জানে, কেউ জানে না। আমি ধরেন যে চায়নায় বললাম যে আমাকে 100 পিস ডাব কোম্পানির এই রকম এইভাবে এইভাবে তুমি এই প্রোডাক্ট বানাই দাও, একদম সেম টু সেম ডাবের কপি, কিন্তু দেখে কখনো আপনিও বুঝবেন না। তখন আপনি যখন সাপ্লায়ারকে বলবেন, সাপ্লায়ার কিন্তু আপনাকে প্রোডাক্ট ঠিকই দিয়ে দেবে, কিন্তু ওর অথেন্টিসিটি নাই। সাপ্লায়ার আপনাকে কখনোই, কোনো সাপ্লায়ার, খুব কমই রেয়ার আছে যারা অথরাইজেশন লেটার দেখায়, ব্র্যান্ডের সাথে যে অথরাইজেশন লেটার থাকে খুব কমই আছে দেখায়। তো আপনাকে যখন অ্যামাজন পরবর্তীতে জিজ্ঞেস করবে যে এই মালগুলো তুমি সোর্সিং করিছো কীভাবে, তখন আপনার কাছে কোনো ওয়ে নাই, এক নাম্বার। দুই হচ্ছে যে আপনি ব্র্যান্ড, তখন ডিস্ট্রিবিউটরকে বলবেন যে ভাই আমাকে তো এই প্রবলেমে ফেলছে, এখন আমি কি করব। ডিস্ট্রিবিউটর আপনাকে কোনো হেল্প করবে না। কেন করবে না? কারণ আপনি তার থেকে প্রোডাক্ট কিনছে, তার কাজটা ছিল যে আপনাকে প্রোডাক্ট দেয়া, আপনার কি প্রবলেম হলে সে দেখবে না। ঠিক আছে। আচ্ছা, ব্র্যান্ডের অনুমতি না নিয়ে আপনি প্রোডাক্ট বিক্রি করতেছেন এক্ষেত্রে সাপ্লায়ারের কাছ থেকে, এটা আপনি নিজেও জানেন না। আপনি ভাবতেছেন যে ডাবে সিল লাগানো আছে, ডাব থেকেই মনে হয় আনছে, কিন্তু ডাব তো তাকে দেয়নি, বা ডাব হয়তো তাকে দিয়েছে অন্য কোনো সিস্টেমে, বা ডাব হয়তো তাকে নিষেধ করেছে যে তুমি এইটা সব জায়গায় দিবা না। এখন আপনি ওই ডাবের প্রোডাক্ট যখন লিস্ট করলেন, আপনার অ্যামাজন অ্যাকাউন্টে যখন লিস্ট করলেন, তখন ব্র্যান্ড তো এটার সাথে সাথে নোটিফিকেশন পাবে যে আপনি অ্যাজ এ সেলার হিসেবে তার প্রোডাক্ট অ্যামাজনে সেল করা শুরু করতেছেন। তখন ডাব কি করবে, সেটা দেখার পরে আপনাকে একটা আইপি কমপ্লেন দেবে, আইপি কমপ্লেন দেবে। ঠিক আছে, যখন আইপি কমপ্লেন দেবে, তখন এখানে লেখা থাকবে যে আইপি অ্যালার্ট। এই যে আইপি অ্যালার্ট প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করব না। আমি যদি একটা প্রোডাক্ট দেখি আইপি কমপ্লেন আছে এরকম, দাঁড়ান, আইপি কমপ্লেন আছে এরকম একটা প্রোডাক্ট দেখাই আপনাদেরকে। আচ্ছা, আমি যে বিষয়গুলো বোঝাচ্ছি আপনারা কি বুঝতে পারতেছেন? একটু কেউ রেসপন্স করবেন, আপনারা কি বুঝতে পারতেছেন আমার কথাগুলো? আচ্ছা, এটাতে কোনো আইপি কমপ্লেন দেখতেছি না। আইপি কমপ্লেন ওলা প্রোডাক্ট এখন কই পাবো বাবা? আচ্ছা, আইপি কমপ্লেন প্রোডাক্টগুলো দেখি সামনে পড়লে দেখাবো, তো দেখতেছি না এখানে কোনোটা আইপি কমপ্লেন এগুলো আছে কিনা জানি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো। ঠিক আছে, এটা ইয়ার পরে, এই মিটিং সেশনের পরে আমাকে নক দিও তুমি। না, এটা আলাদা, এই বেডটা, এটা অ্যামাজনের সেশন। এটা 1-1.5 ঘন্টা পরে আমাকে নক দিও, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে, আমাকে নক দিও, আমি বিস্তারিত বোঝাবো। প্লাস তো ওই ইবে রিলেটেড ভিডিও দেয়া আছে, তারপরে আমি ওটা দেখলে ওইটা দেখতে থাকো, ততক্ষণ দেখছো ওইটা?
আচ্ছা, ওই ভিডিওটা একটু দেখে নাও, আমি পাঠিয়ে দিচ্ছি। আর এরপরে গিয়ে আমি 1-1.5 ঘন্টা পরে তোমার সাথে কথা বলবো তাহলে এই বিষয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, ঠিক আছে, আমি ওটা দেখবো। হুম, ঠিক আছে, সমস্যা নেই। হ্যাঁ, তুমি লিভ করো, আমি এটা দিয়ে দিচ্ছি, তুমি এটা দেখো আগে। আচ্ছা, আমি এইখান থেকে দুই একটা স্টোরে গেলে ওইটা দেখাইতে পারবো আপনাদেরকে, আইপি অ্যালার্টের বিষয়টা, যে ব্র্যান্ড যখন লিস্ট করেন আপনার, মানে যখন কেউ প্রোডাক্ট এরকম আনঅথেন্টিক ভাবে লিস্ট করে তখন ব্র্যান্ড তো বুঝে গিয়ে তখন কি করে। এটা তো দুইটাই প্রোডাক্ট দেখতেছি, এটা তো একটা, এটা দেখি। আরে বাবা, আজকে খুঁজে পাওয়া যাবে না না মনে হয়। যে অবস্থা। হ্যাঁ, এটা দেখা যায়। এই যে হাই রিস্ক প্রোডাক্ট, যেটার জন্য এত কষ্ট করা, এই যে এইটা ও কোথা থেকে নিয়ে আসছে, এই যে সেলার, হ্যাঁ এই যে সেলার, আইবিসি সেলার ইউএসএ, ও হয়তো কোনো ডিস্ট্রিবিউটরের কাছ থেকে কিনে নিয়ে আসছে। ব্র্যান্ড কি করেছে সেটার পারমিশন হয়তো দেয়নি ওকে, বা ওই ডিস্ট্রিবিউটারের জানে না কোন ডিস্ট্রিবিউটার দিয়েছে, সেটা হয়তো পরের বিষয়, কিন্তু ব্র্যান্ড কিন্তু ডিরেক্টলি দেখেন যে আইপি কমপ্লেন দিয়ে দিয়েছে, আইপি কমপ্লেন দিয়ে দিয়েছে হাই রিস্ক প্রোডাক্ট। এই আইপি কমপ্লেন দিলে কিন্তু পরবর্তীতে ইনভয়েস দেখাইতে হয় অ্যামাজনকে, প্রচুর ঝামেলা, অ্যাকাউন্ট সাসপেন্ডও করতে পারে। এই জন্য অথেন্টিক ডকুমেন্টেশন ছাড়া কোনো কাজ করা যাবে না, ঠিক আছে। আচ্ছা, আইপি কমপ্লেনের বিষয়ে মোটামুটি আমি বললাম। আচ্ছা, এরপরে আমি এই যে ডিএস অ্যামাজন এক্সটেনশনের বিষয়গুলো যেটা বলতেছিলাম আপনাদেরকে, এক্সটেনশন, এই যে সরি, ডিএস অ্যামাজন কুইক ভিউ, এটার কাজ কি? এটার কাজ হচ্ছে এই যে র্যাঙ্কিংগুলো দেখা, এই যে এখানে যে কতজন সেলার বিক্রি করতেছে, কোন ব্র্যান্ডের, এইটা সেলারকে অ্যাসাইন নাম্বার কত, হ্যাঁ, এই যে র্যাঙ্কিং, যেটা আপনার এটাকে বলা হয় বিএসআর র্যাঙ্ক, হ্যাঁ, এই বিষয়গুলো আপনারা নোট ডাউন করে নেবেন মাস্ট। বিএসআর র্যাঙ্ক আমি পরবর্তীতে বলবো যে আমরা কত বিএসআর র্যাঙ্কে কাজ করব, কোনটাতে কিভাবে করব। তো এটা হচ্ছে বিএসআর র্যাঙ্ক, এটা হচ্ছে ক্যাটাগরি, এটা বিএসআর র্যাঙ্ক টোটাল অ্যামাজনে কত এই ক্যাটাগরিতে, গ্রোসারি ক্যাটাগরিতে এইটার র্যাঙ্ক কত আছে সেটা দেখাচ্ছে, গ্রোসারির ভিতরে সাব ক্যাটাগরিতে এটার র্যাঙ্ক কত আছে সেটা দেখাচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে আইপি অ্যালার্ট, তাহলে দুইটা এক্সটেনশনের বিষয় বোঝালাম। আচ্ছা, 3 নম্বর হচ্ছে ভিপিএনের বিষয় আমি বলেছি, ইমেল ট্র্যাকেরটা বলা হয়েছে। কিপা, কিপাটা আপনারা মোটামুটি জানেন, কিপাতে মূলত প্রোডাক্ট রিসার্চ করে, বা কিপার একটা ম্যাপ আছে, কিপা ম্যাপটা যদি নিচে থাকে, কিপা ম্যাপের বিষয়েও পরবর্তীতে দেখাবো। কিপা ম্যাপে আসলে দেখা যায় যে অ্যামাজন এই প্রোডাক্টটা কতদিন থেকে সেল করতেছে, এই প্রোডাক্টটা টোটাল কতদিন লঞ্চ হয়েছে। এই যে এখানে দেখা গেলো যে অ্যামাজনের উপরে ধরলে দেখেন যে দেখা যাচ্ছে যে অ্যামাজন সেল করে কি করে না। তো আমি এই বিষয়েও আসবো যে অ্যামাজনে আমরা সেল করব কি করব না, অ্যামাজন যে প্রোডাক্টে অ্যামাজন যে প্রোডাক্টে থাকবে সেখানে আমরা সেল করব কি করব না সেই বিষয়টাও দেখাবো। এটা হচ্ছে কিপা চার্ট, তবে কিপা যাদের পেইড থাকবে তাদের ক্ষেত্রে আবার অন্য একটা চার্ট দেখা যাবে। এখানে গেলে যেমন ডাটাতে গেলে আপনার বাই বক্স স্ট্র্যাটেজি দেখা যায় যে এই প্রোডাক্টটা কত পার্সেন্ট সবাই বাই বক্স পাচ্ছে, অর্থাৎ বিক্রি সবার হচ্ছে কিনা, এই বিষয়গুলো দেখা যায় কিপা। আচ্ছা, অনলাইন সেলার অ্যাডন, এই অনলাইন সেলার অ্যাডন দিয়েও একই আপনার এই র্যাঙ্কিংয়ের বিষয়গুলো নিয়ে কাজ করেও, র্যাঙ্কিং বা এই যে শো করতেছে যে বিষয়গুলো, এই যে র্যাঙ্ক বা এই যে সেলার টেলার, এইগুলো, এটা হচ্ছে সেলার অ্যাডনের কাজ। আচ্ছা, এরপরে হচ্ছে সেলার স্প্রাইট, সেলার স্প্রাইটটা রাখবেন। সেলার স্প্রাইটটা হচ্ছে যে প্রোডাক্ট ফাইন্ড করতেও হেল্প করে, প্রোডাক্টের ডাটা দেখতে হেল্প করে, হ্যাঁ, প্রোডাক্টের ডাটা দেখতে হেল্প করে। আমি যদি এখানে আমার এইটা একটু সাইন ইন করে নিই তাহলে দেখা যাবে এটা ফ্রি, এগুলো সব ফ্রি, পেইড টুলসের মধ্যে আছে কিপা। আর আপনার এই যে জঙ্গল স্কাউট টাউট বলেন, এগুলো এত কিছু লাগে না। আবার কি হয়েছে? আচ্ছা, এখানে আমি ক্রস করে দিলাম, এখানে ডাটাটা শো করবে কিপার ট্রেন্ডে, এখানে ভেরিয়েশন দেখা যায় কোনটা প্রোডাক্টের কয়টা ভেরিয়েশন আছে, বিষয়টা আসতেছে, একটু টাইম নিচ্ছে লোডে। আচ্ছা, এই যে হচ্ছে আপনার সেই ডাটা সেলার স্প্রাইট, সেলার স্প্রাইটে এই যে প্রোডাক্টটা কতদিন লঞ্চ হয়েছে, প্রোডাক্টটার প্রথম দিকে বিএসআর র্যাঙ্ক কত ছিল, এবং প্রাইস আপ ডাউন কেমন করেছে। প্রাইস বেশি আপ ডাউন করে এরকম প্রোডাক্ট নিয়ে কাজ করা যাবে না।
কি রে, আসলো আবার চলে গেল কেন? কি ব্যাপার, এটা পেইড দেখাচ্ছে কেন? এটা তো ফ্রি দেখা যায়, নাকি এটা আবার পেইড করেছে? ও সরি, এটাতে পেইড দেখাবে। এটা ভেরিয়েশন। আহা, আচ্ছা যাই হোক, সেলারি স্প্রাইট দিয়ে এটা হচ্ছে ডাটাটা দেখা যায়। এখানে ডাটাটা আসতেছে না কেন এখন বুঝতেছি না। আপডেট অ্যাকাউন্ট, হয়তো বা আমারটা অনেক দিন হয়ে গেছে এই কারণে করতেছি কিনা বুঝতেছি না। তবে আপনারা এটা করবেন, লগ ইন করবেন, লগ ইন করে ডাটা দেখার চেষ্টা করবেন। এখানে আমি যেমন ডাটা দেখাইলে ওরকম ডাটা আসার কথা এখানে আসবে। সেলারি স্প্রাইট, আচ্ছা ট্রান্সলেটর, এটা পার্সোনাল অনেকের অনেক কাজেই লাগে। তো কোনো ব্র্যান্ড দেখা গেলো মেইল পাঠাইছে হঠাৎ করে, সেই মেইলটা দেখা গেলো এইভাবে দেখতে হয়, হঠাৎ এইভাবে টেনে নিয়ে আমি এইভাবে অনেক সময় দ্রুত যদি দেখি, তো এইভাবে একটু বাংলা দেখে নিই আর কি, জাস্ট এই কারণে ইউজ করা হয়। এছাড়া এগুলো আলাদা, এগুলো অন্য ট্যাব, এগুলো আর কিছু না। তাহলে মোটামুটি এক্সটেনশন এই জিনিসগুলো লাগবে, যেমন ডিএস অ্যামাজন কুইক ভিউ, তারপরে আপনার কি পাস, অনলাইন সেলার অ্যাড অন, আইপি অ্যালার্ট, ইমেল ট্র্যাকার, হ্যাঁ। তারপরে এটা হচ্ছে ইবের, এটা আপনাদের না। তারপরে ভিপিএন লাগবে, তারপরে হচ্ছে সেলারি স্প্রাইট লাগবে। ট্রান্সলেটরটা চাইলে আপনারা অ্যাড করতে পারেন। এক্সটেনশনের বিষয়গুলো এইগুলা। এক্সটেনশন নিয়ে কারোর কোনো প্রশ্ন আছে? তাহলে আমি এক্সটেনশন বিষয়ে কথা বলবো, যেটা আপনি বুঝবেন না সে বিষয় নিয়ে। যাদের প্রশ্ন আছে বলবেন, হ্যাঁ, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। কারোর প্রশ্ন নাই? ভাই প্রশ্ন করতে হবে তো। আপনারা কি বা এই টুলসগুলো সম্পর্কে সবাই বুঝেন তাহলে? কেউ কথা বলে না। একজন আনমিউট করেন, দু একজন দেখি। হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? মানে আপনারা কি টুলস সবাই, যে কোন টুলসের কাজ কি এবং এই এক্সটেনশনগুলো আমরা কিভাবে অ্যাড করব? আচ্ছা, কিভাবে এক্সটেনশন অ্যাড করব এটা আমি একটু দেখাই দিই। সেটা হচ্ছে আপনারা এই নর্মালি ক্রোমে চলে যাবেন, যাওয়ার পরে এখানে লিখবেন যে ওয়েব স্টোর, বা ক্রোম ওয়েব স্টোর লিখলেও হবে, ঠিক আছে। ওয়েব স্টোর লেখার পরে এখানে এই যে ক্রোম ওয়েব স্টোরে চলে যাবেন, যাওয়ার পরে এখানে আপনাদের যে টুলস লাগবে, ধরেন যে সেলার অ্যাড অন লিখলাম, এই যে সেলার অ্যাড অন লিখলে এই যে সেলার অ্যাড অন চলে আসবে। তারপরে আমার তো অ্যাড করা আছে, আপনারা এখানে জাস্ট কি করবেন, অ্যাড করবেন। অ্যাড করার পরে এখানে ক্লিক করবেন, ক্লিক করে এই যে পিন করা থাকবে না আপনাদের কিন্তু, হ্যাঁ। তো এই যখন পিন করা থাকবে না এরকম শো করবে, তখন আপনারা এটা পিন করে নেবেন, তাহলে আপনারা ইজিলি দেখতে পাবেন। এই হচ্ছে গেল টুলসের বিষয়ে। আচ্ছা, অ্যামাজনের পেইড টুলসের বিষয়ে কথা বলেছি, যে পেইড টুলস এই মুহূর্তে আমি যে রিসার্চ প্যাটার্ন ওয়াইজ যে রিসার্চ দেখাইছি নতুনদের জন্য, সেটাতে রিসার্চ করবেন। পেইড টুলস ম্যান্ডেটরি না, তবে চাইলে কেউ যদি মনে করেন যে হ্যাঁ আপনি কিপাটা ভালো বুঝতে পারতেছেন, বা কিপা দিয়ে আপনি পারবেন, বা কিপা দিয়ে অনেক প্রোডাক্ট বের করা সম্ভব, আপনার ওই রিসার্চ ধারণ ক্ষমতা আপনার আছে বা ধৈর্য আছে, তাহলে আপনি করতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, টুলসের বিষয়ে কথা বলেছি। আচ্ছা, এবার যাব হচ্ছে প্রোডাক্টের কোনটা কি জিনিস। কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে এখানে। কোন দিকে চলে গেল? আচ্ছা, প্রোডাক্টের সিলেকশনের ক্ষেত্রে বিএসআর, অর্থাৎ বেস্ট সেলার র্যাঙ্কিং বলা হয় যেটাকে, যেটা আমি দেখাইছি যে ক্যাটাগরি ওয়াইজ র্যাঙ্ক। আমি যদি এখানে দেখাই আপনাদেরকে বিএসআর র্যাঙ্ক, এটা হাফ হাফ করে নিলে মনে হয় ভালো হয়। ধরেন যে আমরা এই প্রোডাক্টে আসলাম, হ্যাঁ, ধরেন যে আমরা এই প্রোডাক্টটায় আসলাম, হ্যাঁ। এইখানে আসার পরে এই যে 29,629 যেটা দেখাচ্ছে হেলথ অ্যান্ড হাউস হোল্ড,
এই প্রোডাক্টটা হচ্ছে হেলথ অ্যান্ড হাউস হোল্ড ক্যাটাগরির মধ্যে বেস্ট সেলার র্যাঙ্কিংয়ে আছে 29,659। তবে আমরা বিএসআর র্যাঙ্কের ক্ষেত্রে যেটা হিসাব করব সেটা হচ্ছে নতুন সেলারদের ক্ষেত্রে বা মিড সেলারদের ক্ষেত্রে আমরা চেষ্টা করব 10K প্লাস থেকে 10,000 প্লাস থেকে শুরু করে 60,000 বা চেষ্টা করবেন 60,000-এর মধ্যে সর্বোচ্চ গেলে 1 লাখ র্যাঙ্কিংয়ের মধ্যে 1 লাখ র্যাঙ্কের মধ্যে রাখার জন্য, ঠিক আছে? এইটা আপনারা চেষ্টা করবেন এই র্যাঙ্কিংটা যেন এই সব ইয়ার ভিতরে থাকে। 3 লাখ 4 লাখ যেন র্যাঙ্ক না হয়। 3 লাখ 4 লাখ র্যাঙ্ক হইলেই, র্যাঙ্ক যত বাড়বে সেল তত স্লো, র্যাঙ্ক যত কমবে সেল তত ফাস্ট, ঠিক আছে? সুতরাং আবার 10,000-এর নিচে নেওয়া যাবে না, কারণ 10,000-এর নিচে আবার আপনি এই মুহূর্তে নিলে আপনার সেলার অ্যাকাউন্টে নাও অ্যাকসেপ্ট করতে পারে, ঠিক আছে? আপনার সেলার অ্যাকাউন্টে নাও অ্যাকসেপ্ট করতে পারে 10,000 বা 20,000। যদি আপনি 2,000 র্যাঙ্কিং নেন তাহলে অনেক সময় আপনার সেলার অ্যাকাউন্টে দেখবেন যে ওটা বিক্রি করতেই দিচ্ছে না, ব্যাড প্রোডাক্ট দেওয়ার পরে কপি লিস্টিং চলে আসতেছে, অর্থাৎ আপনার কোনো এটার অনুমতি নাই। আচ্ছা, বিএসআর র্যাঙ্কের বিষয় হচ্ছে এটা। আচ্ছা, এরপরে হচ্ছে আরও বিষয় দেখাবো, সেটা হচ্ছে ক্যাটাগরি র্যাঙ্ক হচ্ছে এটা। এই হেলথ অ্যান্ড হাউস হোল্ড ক্যাটাগরিতে, হাউস হোল্ড ক্যাটাগরিতে এটা হচ্ছে সাব ক্যাটাগরি, যেটা 63 দেয়া আছে। এই যে রিমুভাল এয়ার অক্স রিমুভাল প্রোডাক্ট, এটা হচ্ছে সাব ক্যাটাগরি, ঠিক আছে? আমরা সবসময় ফলো রাখবো মেন ক্যাটাগরি। আচ্ছা, এরপরে আমাদের ওপরে দেখেন দেখা যাচ্ছে ব্র্যান্ড, এই যে ব্র্যান্ডের নাম, এটা কোন ব্র্যান্ডের প্রোডাক্ট, সাপ্লায়ার কোন দেশের, এই যে লোকেশন দেখেন দেখা যাচ্ছে যে এটা টেক্সাস থেকে বিক্রি করতেছে একজন সাপ্লায়ার, যার এলএলসির নাম হচ্ছে সাপ্লায়ার্স ফর ওয়ার্ল্ড। হ্যাঁ, এটা হচ্ছে সেলারের নাম। আপনারা যে এলএলসিতে বিজনেস নেম দেন না, এই সেই বিজনেস নেম কিন্তু শো হয় এখানে, ঠিক আছে? ভিতরে গেলে কিন্তু তার স্টোরের অ্যাড্রেস থেকে সব কিছু দেখা যাবে। আচ্ছা, এরপরে আমরা যদি একটু নিচে আসি তাহলে আমরা দেখতে পাবো র্যাঙ্কিং, এই 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 রিভিউ। এই রিভিউর ক্ষেত্রে নোট ডাউন আছে। রিভিউর ক্ষেত্রে নোট ডাউনটা কি, যে আমরা প্রোডাক্ট রিসার্চের ক্ষেত্রে কোন প্রোডাক্টটাকে সিলেক্ট করব। রিভিউয়ের ক্ষেত্রে এমন প্রোডাক্টকে সিলেক্ট করতে হবে যার মিনিমাম সর্বনিম্ন 40টা রিভিউ আছে, তাও 5 স্টার, ঠিক আছে? 5 স্টার বা আপনার 4.5 স্টার, চেষ্টা করবেন 3.5, 4 হইলেও ঠিক আছে। 3.5, 3 মানে 4-এর নিচে আপনারা কথা নেবেন না, ঠিক আছে? এবং মিনিমাম প্রথম তো লাগবে হচ্ছে আপনার 4 স্টার যেন তো থাকে, বা 4 to 5 স্টার, 4 to 5 স্টার। আর এখানে যেন আপনার মিনিমাম 40 থেকে 50টা রিভিউ থাকে প্রাথমিক। আর যদি তার চেয়ে বেশি তো খুবই ভালো প্রোডাক্ট বিধায় রিভিউ আছে, কারণ একটা রিভিউ কিন্তু প্রায় 50টা সেলারের কাছে বিক্রি করলে হয়তো একটা দুইটা রিভিউ পাওয়া যায়। মানে রিভিউ কিন্তু সব কাস্টমার দেয় না, আপনি নিজেও ইনফ্যাক্ট কোনো জায়গায় সহজে রিভিউ দেন না। আচ্ছা, রিভিউ দেওয়াটা কেন জানি আমাদের কাছে একটা বিরক্তকর মনে হয় আর কি, স্কিপ করার চেষ্টা করি আমরা। রিভিউর বিষয়ে গেল। আচ্ছা, এরপরে হচ্ছে এর নিচে দেখা যায় যে 800+ সেল ইন পাস্ট মান্থ। এখানে একটু কথা আছে। অ্যাজ এ নতুন সেলার, মিড সেলার এর ক্ষেত্রে আপনি আপনার স্টোরের স্টোরের যোগ্যতা অনুযায়ী চেষ্টা করবেন প্রথম দিকে বা মিড দিকে চেষ্টা করবেন যে সমস্ত প্রোডাক্ট মাসে 50 পিস থেকে শুরু হয়ে মাসে 1000 পর্যন্ত, 1K-র উপরে যাওয়ার দরকার নেই। 1K-র উপরে গেলে অনেক সময় স্টোরে নেবে না, প্লাস ওই ব্র্যান্ডগুলোও বড় হয়। চেষ্টা করবেন 50+ সেল আছে, 50+ থেকে শুরু করে ধরেন যে মাসে 200+ সেল আছে, হ্যাঁ, তারপরে আপনার 300+ সেল আছে, 500+ আছে, 800+ আছে, এইভাবে 1000 পর্যন্ত। 1000-এও অনেক সময় বেশি হয়ে যায়, 1000-ও নিতে চায় না, বিশেষ করে ওয়েমিংয়ের এলএলসিতে অনেক সময় নিতে চায় না। একটা মিনিট একটুখানি। হ্যালো বউ, হ্যাঁ বলো। হ্যালো। ও, আমি একটা মিটিংয়ে আছি, আমি শেষ করে কল দিচ্ছি তোমার। ঠিক আছে। হ্যাঁ ভাই, এখানে রিভিউর ক্ষেত্রে বললাম। আর নতুন সেলার হিসেবে বা মিড সেলার হিসেবে আপনার 50 পিস
থেকে শুরু করে, হ্যাঁ মাসিক এখানে লেখা থাকে যে প্রিভিয়াস 50 পিস বাউট ইন পাস্ট মান্থ, এই 50 পিস থেকে শুরু করে দেখা গেল আপনারা 200 400 500 600 700 800 বা 1000 পর্যন্ত নেবেন, সর্বোচ্চ 1000, এর ওপরে যাওয়ার দরকার নেই। এই প্রোডাক্টগুলো কী হয়, এই প্রোডাক্টগুলো হচ্ছে ছোট ছোট প্রোডাক্ট বা ছোট ছোট ব্র্যান্ড, যার হচ্ছে এমওকিউ থাকে $1000 $2000। আর আপনি যদি এখানে দেখেন যে 5K 10K 20K এই ধরনের প্রোডাক্ট নিয়ে আপনি এখনই চাইলে কাজ করতে পারবেন না। কেন পারবেন না? প্রথমত আপনি অ্যাজ এ নতুন সেলার, আপনি এখন নতুন সেলার, মিড অনেক হাই হয়, প্লাস আপনাকে প্রোডাক্ট দেবে কি সেটাও সন্দেহ, ঠিক আছে। আচ্ছা, এ বিষয়ে বললাম। এরপরে আসবেন যে প্রাইসিং এর ব্যাপারটা, সেলিং প্রাইস। প্রোডাক্টগুলো নিয়ে আমরা কাজ করব, আমরা যে সমস্ত প্রোডাক্টগুলো নিয়ে কাজ করব সেই প্রোডাক্টগুলো যেন $20 সবসময় 25 20 25 30 40 এরকম হয়, হ্যাঁ, $10 $5 $9 $12 এই ধরনের কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করব না আমরা, ঠিক আছে। মাস্ট 20-এর ওপর থেকে থাকতে হবে, 20-এর ওপর থেকে থাকতে হবে। কারণ 20-এর ওপর থেকে কারণ থাকতে হবে ভাই, অ্যামাজনের চার্জই আছে $8 $10 $7। তা আপনি সেখানে কিভাবে চিন্তা করেন যে আপনি $7 অ্যামাজনকে দিবেন প্রোডাক্ট থেকে? ধরেন যে ফর এক্সাম্পল আমি আপনাকে যদি বলি, দেখেন যে লস কিভাবে হচ্ছে, আপনি যদি না বোঝেন এই জিনিসটা, ধরেন যে আপনি আপনার অ্যামাজনে, ঠিক আছে, এবার আপনার মিনিমাম এই $20 এগেনস্টে আপনার প্রোডাক্ট সোর্সিং, আমার এক্সপিরিয়েন্স থেকে আমি যেটা দেখছি, ধরেন যে $11 বা $10.5, ধরেন $11 ধরে নিলাম আমি, $11 যদি আপনার সোর্সিং কস্ট যায়, এর সাথে এবার আপনি অ্যামাজনকে দিতে হবে ধরেন যে এটার এগেনস্টে আপনাকে $8, তাহলে কত গেল? $19 চলে গেল। এরপরে এই $19 তো আপনি দিয়েছেন, এবার আপনার শিপিং আছে, প্যাকেজিং আছে, তো সেখানে ধরেন যে আরও আপনি $2 ধরে নিলেন বা $3 ধরে নিলেন, তাহলে দিন শেষে তো আপনার লাভ কই? আপনার লাভ কিন্তু না। এই জন্য প্রাইসিংয়ের বিষয়টা যত বেশি রাখবেন তত ভালো হবে। $30 $40 প্রোডাক্টগুলো সোর্স করার চেষ্টা করবেন, ঠিক আছে, এটা সবচেয়ে ভালো হবে। আচ্ছা, এরপরে এই বিষয়টা বললাম যে প্রাইসিং সবসময় কত রাখার চেষ্টা করবেন, এগুলো কিন্তু আপনারা মাস্ট নোট ডাউন করে নেবেন, রিসার্চের সময় কিন্তু আপনাদের এই বিষয়গুলো মাথায় রাখা লাগবে। আচ্ছা, এরপরে আমরা যদি নিচে আসি, আর কিছু আছে কিনা, আর আছে হচ্ছে কিপাগ্রাফ। কিপাগ্রাফটার বিষয়ে আমি পরে আসতেছি, কিপাগ্রাফের বিষয়ে। এই পর্যন্ত আপনারা বুঝছেন কিনা আমাকে একটু বলেন। এই যে এখন আমার এই সেলারি স্প্রেড আবার শো করতেছে, সেলারি স্প্রেডের ম্যাপ আর কিপা ম্যাপের বিষয়ে আমি কথা বলবো, এটা কনফার্ম করার পরে আপনারা বলেন যে এতটুকু পর্যন্ত আপনারা বুঝছেন কিনা, যে আমরা প্রোডাক্ট সিলেকশন করার ক্ষেত্রে প্রোডাক্ট বুঝতে পারছেন কিনা। সাকিব ভাই আপনি নতুন আছেন, আপনি আনমিউট করে রেসপন্স করতে পারেন, সমস্যা নাই, হ্যাঁ। যারা আছেন যেমন সাকিব ভাই, তারপরে মেজবা ভাই, মাহমুদুল ভাই, আপনারা রেসপন্স করেন, সমস্যা নাই, আনমিউট করে বলেন যে আসলে বুঝতে পারতেছেন কিনা। মানে আপনারা যা আগে বুঝতেন সেখান থেকে একটু হইলেও ডিফারেন্ট কিছু বুঝছেন কিনা। হ্যাঁ, প্রাইসিংয়ের ক্ষেত্রে দেখবেন যে $9 প্রোডাক্ট সেল হয়, $10 প্রোডাক্ট সেল হয়, কিন্তু ওই প্রোডাক্টগুলো নিয়ে আসলে প্রফিট করা যায় না। হয় প্রফিট করা যায় কিন্তু আসলে 50 পয়সা 20 পয়সা $1 ক্ষেত্র বিশেষে হয়, অনেক সময় হয় না। এই জন্য প্রাইসিংয়ের বিষয়গুলো নিয়ে কনসার্ন থাকা লাগবে। আচ্ছা, $8 অ্যামাজনে $8 প্রোডাক্ট আছে, তাই আপনি কি বললেন ভাই? আচ্ছা, এইটা হচ্ছে আমি দেখাই দিচ্ছি অ্যামাজন কিভাবে হচ্ছে আপনাকে $8 নেবে, সেটা আমি যদি দেখাই। আচ্ছা, ধরেন আমি এই প্রোডাক্টটা সিলেক্ট করবো, এটা আমি অবশ্যই দেখাতাম পরে। এইটা ধরেন যে এইটার আমরা কিভাবে প্রফিট ক্যালকুলেশন করি, ধরেন যে আমি এই প্রোডাক্টটা ব্র্যান্ডের কাছ থেকে কিনবো, ঠিক আছে, তো আমার সোর্সিং প্রাইস দিয়েছে ধরেন যে $10.50, ঠিক আছে, আমার সোর্সিং প্রাইস, এই প্রোডাক্টের সোর্সিং প্রাইস বা ব্র্যান্ডের থেকে নিতে পারবো। এর সাথে আমার কি কি কস্ট আছে, এই যে অ্যাসাইনটা কপি করে আমি যদি রেভিনিউ ক্যালকুলেটর আছে অ্যামাজনের, এরকম যাওয়ার পরে এই অ্যাসাইনটা দেওয়ার পরে সার্চ দেওয়ার পরে এই যে আসবে, দেখেন এই যে অ্যামাজনের 2টা ফি হয়, জানুয়ারি থেকে সেপ্টেম্বর একরকম ফি থাকে, অক্টোবর থেকে ডিসেম্বর একরকম ফি থাকে, কারণ অক্টোবর থেকে ডিসেম্বরটা থাকে হচ্ছে Q4 এর এগেনস্টে। আমি বলছি কোয়ার্টারের বিষয়টা, যে প্রত্যেক 3 মাস পর পর কোয়ার্টার হয়, তাহলে এক বছরে 4টা কোয়ার্টার হয়,
ঠিক আছে, Q4 সবচেয়ে বিগ লেভেলে সেল হয়। এখানে দেখেন এই যে এই প্রোডাক্টটার এগেনস্টে অ্যামাজন নেবে $7.65। এটা কিন্তু অ্যামাজনকে দিতে হবে পার প্রোডাক্ট সেলের এগেনস্টে। বুঝতে পারছেন এই জায়গাটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শিওর। অ্যামাজন প্রত্যেক মাসে আপনার থেকে $40 করে কাটবে, ঠিক আছে? এই একটা কাটার পরে আপনার থেকে প্রত্যেক প্রোডাক্ট ওয়াইজ একটা ফি কাটবে, আবার প্রোডাক্ট ওয়াইজ কেন ফি কাটবে? এই যে এর ভিতরে আছে যেমন রেফারেল ফি, এই যে $3.42। হ্যাঁ, এরপরে আপনার আছে হচ্ছে স্ট্রং, ওদের ওয়্যার হাউসে মাল রাখার জন্য পার ইউনিটে ওরা এক সেন্ট করে কাটবে। আচ্ছা, মান্থলি যে 1 সেন্ট করে কাটতেছে প্রত্যেক প্রোডাক্টে। এরপরে হচ্ছে ওরা এফবি এর যে প্লেসমেন্ট ফি দেবে, প্লেসমেন্ট ফি আছে ওদের, সেটার জন্য 36 সেন্ট কাটবে। ওরা যে ইনবাউন্স করবে, ইনবাউন্সের জন্য 36 সেন্ট কাটবে। তারপরে ওরা যে প্রোডাক্টটা ওয়্যার হাউস থেকে পাঠাবে সেখানে 84 সেন্ট কাটবে। ওরা যদি প্রোডাক্টটা ডিসপোজাল হয়, হ্যাঁ, এটা ডিসপোজাল ফি ইনক্লুডেড থাকে, তবে প্রোডাক্ট তো নষ্ট না করলে তো আপনার ডিসপোজাল ফি কাটবে না, তো সেটাও দেখেন যে 84 সেন্ট কাটতেছে। এরপরে মোটামুটি সবগুলো মিলাই ঝিলাই দেখেন যে $7.65 অ্যামাজনকে দিতে হবে শুধু, ঠিক আছে? এবার এইখানে আমরা কিভাবে মূলত এই যে এই রেভিনিউ ক্যালকুলেটরটা ইউজ করি, ধরেন আপনার একটা প্রোডাক্ট, ওই যে বললাম যে আমার ওই প্রোডাক্টটা সোর্সিংয়ে যে প্রোডাক্টের অ্যাসাইন দিয়ে আমরা এটা দেখতেছি, সেই প্রোডাক্টটা ধরেন আমি সোর্সিং করলাম $10.50 করে। হ্যাঁ, এই যে $10.50 সরি, এটা এখানে না, এখানে হবে যে কস্ট অফ গুড সোল্ড, এটাতে আমি $10.50 লিখলাম, ঠিক আছে? তাহলে এইটা লেখার পরে আমার অ্যামাজনের ফি আর ওই সোর্সিং প্রাইস দিয়ে কত গেলো? $18.15। এবার মার্কুলাস কস্ট হিসেবে আমরা কি ধরতে পারি? আমাদের শিপিং আর পেপিং বা প্যাকেজিং টিং মিলে আমি এখানে ধরেন যে পার ইউনিটে $2 ধরলাম, ঠিক আছে? তাহলে এখানে আমার আরও কত চলে গেল? $2। তাহলে আমার দিন শেষে কত থাকলো প্রফিট? পার ইউনিটের এগেনস্টে $2.65, ঠিক আছে? এবার আমি যদি দেখা গেলো 100 পিস বিক্রি করি, তাহলে আমার দেখা গেল যে আমি যদি 100 পিস বিক্রি করি, আপনার $2.65 করে লাভ থাকে, তাহলে $265 আমার লাভ 100 পিস মাল বিক্রি করলে, ঠিক আছে? এই জায়গাটা তো মোটামুটি বুঝছেন আপনারা এখন, ঠিক আছে? তো যারা শিপমেন্ট যখন দেবে বা এটা নিয়ে পরবর্তীতেও ওর কথা আছে, হ্যাঁ, এটা সেটা আমি পরবর্তীতেও বলবো অনেক বিষয়ে, যে এটা এই যে প্রোডাক্টের যেটা দেখতেছি আপনাদেরকে দেখাইলাম, এই প্রোডাক্টের সোর্সিং প্রাইস আসলেই $10.50, ঠিক আছে? এবং এটার সাথে $2 আরও কস্ট আছে, $2 কস্ট শিপিং এবং পেপিংয়ের বিষয়ে, আর তাহলে আমাদের খরচ বাদ দেওয়ার পরে আমাদের $2 প্রফিট। এরকম প্রত্যেকটা প্রোডাক্টের এগেনস্টে আপনি দেখতে পারবেন যে অ্যামাজন খরচ কত নেবে। ধরেন যে আমি এইটা দেখলাম, এই প্রোডাক্টটা দেখি, এই প্রোডাক্টটা যদি দেখি আমি, এই প্রোডাক্টটা যদি দেখি, আচ্ছা এইটার এগেনস্টে দেখেন অ্যামাজন নেবে কত? $11.89। অর্থাৎ দেখবেন যে অ্যামাজন আগে কত নিচ্ছে, অ্যামাজন কত নিচ্ছে, এরপরে আপনি এখানে লিখবেন যে এইখানে যে আমার হচ্ছে সোর্সিং ছিল তাহলে হচ্ছে $10 করে, আমার হচ্ছে আরও $2 বা $3 খরচ আছে, তা আমি $3 যদি দিই এখানে, তাহলে 31 পয়সা লস হয়ে যাবে। দেখছেন, $2 যদি দিই তা আমার 69 পয়সা লাভ হবে। বুঝতে পারছেন এই বিষয়টা? এজন্য প্রফিট ক্যালকুলেশন করাটা মাস্ট ইম্পর্টেন্ট। প্রফিট ক্যালকুলেশন না করতে পারলে বিজনেসে আসলে টিকে থাকা মুশকিল। হ্যাঁ, আপনারা দেখছেন না, আমরা যে ইবে করি, ইবেতে দেখেননি যে এরকম একটা শিট বানানো আছে, শিটে আমাদের সোর্সিং কত, আমাদের পেপিং কস্ট কত, আমাদের প্রোডাক্টটা সেল করেছি কত, এরকম একটা লিস্ট। আপনারাও ঠিক অ্যামাজনের ক্ষেত্রে এরকম একটা বিষয় ফলো করবেন অবশ্যই। আচ্ছা, এই জায়গাটাতে রেভিনিউর বিষয়ে বলছি আমি কেন, তাহলে প্রাইসিংটা সবসময় আপ নিতে হবে। আপনারা আশা করি এই বিষয়টা এখন বুঝতে পারছেন যে সেলিং প্রাইস যত বেশি নেব তত ভালো হবে, ঠিক আছে? এটাতে আচ্ছা, এরপরে এই পর্যন্ত মোটামুটি আপনারা বুঝছেন। এখন আপনাদেরকে আর একটা জিনিস বোঝাবো, সেটা হচ্ছে ম্যাপের বিষয়টা। হ্যাঁ, জি জি, বলেন।
আপনার এমওকিউ তো হচ্ছে বুঝছেন তাই না? এখন এই $2000 এমওকিউ ফিউ ফুল হইতে গেলে, কই সে এমওকিউ লিখলাম কোথায়? আচ্ছা আচ্ছা, এমওকিউ এখানে বোঝায়। আচ্ছা, এমওকিউ ধরেন যে আপনাকে ব্র্যান্ড বলল যে আপনার হচ্ছে আমার কাছ থেকে মাল নিতে গেলে ভাই তোমাকে মিনিমাম $2000 মাল কিনতে হবে মিনিমাম। এখন এই $2000 এগেনস্টে আপনার যদি দুইটা আইটেম আসে তাহলে দুইটা, যদি চারটা আইটেম আসে তাহলে চারটা, আপনি তো সেখানে সোর্সিং প্রাইস দেখবেন। আমি যদি কোনো শিট আপনাদেরকে দেখাইতে পারি কিনা আমি দেখতেছি। হ্যাঁ, আমি একটা আপনাদেরকে ক্যাটালগ দেখাই, ব্র্যান্ডের ক্যাটালগ দেখাই। এই দেখেন একটা ব্র্যান্ডের ক্যাটালগ, এটা ব্র্যান্ডের যে হোলসেল লিস্ট আছে না, এই হচ্ছে সেই হোলসেল লিস্ট। এই প্রোডাক্টটা, এই যে নেম, এটা হচ্ছে টাইটেল,